আপনি চ্যানেল 24 এর কোনো নিউজকে গুজব বলতে পারবেন না, যমুনা টেলিভিশনের কোনো নিউজকে গুজব বলতে পারবেন না, মেইনস্ট্রিম মিডিয়া হিসেবে, মেইনস্ট্রিম মিডিয়াগুলো, সময় টিভির কোনো নিউজকে আপনি গুজব বলতে পারবেন না। আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার পর দেখেছি যে বিএনপি নেতা এনি সাহেব ওনার গাড়িতে 80 লাখ টাকা জব্দ করা হয়েছে সকালবেলা, যে ওই যে 50 লাখ টাকা, 2 কোটি টাকা মানে প্রথমে বলা হয়েছে, তারপর এটা নাইমা 80 সকালবেলা এয়ারপোর্টের তালে ঘটনাটা আবার ওটাই বলবে কাউন্টার। আমি দুইটা বলতেছি, উনি তো ব্যবসায়ী ছিল, এক্সকিউজ মি, আমি দুইটাই বলতেছি। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি যে নিউজ ডিলিট। আচ্ছা, 80 লাখ 2 কোটিটা, ইয়েস আমি স্ক্রিনশট আছে, আমি দেখাইতে পারবো। ওকে, প্রথমে 2 কোটিটা হচ্ছে মানে 80 লাখে আসছে, যে 80 লাখ টাকা নিয়ে জব্দ হয়েছে সেনাবাহিনীর হাতে। তারপরে এটা যমুনা টিভি নিউজ করছে, এটা চ্যানেল 24 নিউজ করছে। তারপরে আবার হচ্ছে আপনার এটা নাইমা চলে আসছে যে 15 লাখে। নিউজ আবার ডিলিটও হয়ে গেছে, চ্যানেল 24 এর নিউজও ডিলিট হয়ে গেছে, যমুনাটা আমি চেক করি নাই, যমুনাটা আমি সেভ করে রাখছি। তো তারপর এটা 15 লাখে চলে আসছে। হোয়াই? আবার হচ্ছে যেই সকালের ঘটনাটা বলছেন সেটা কিন্তু ফ্যাক্ট চেক করা হয়েছে, চেক করার পরে যারা ধরছে তারাই কর্তৃপক্ষ জানাইছে যে এটা তার ব্যবসায়ী টাকা, সে ব্যবসায়ী টাকা নিয়ে যাচ্ছে। তাহলে তো আমি যে মোবাইল নিয়ে আসছি, আমার পকেটে টাকা আছে, এটাও তাহলে আমাকে ধরতে পারে। ইভেন এটা আপনি বলছেন যে কাস্টমসের, সে কিন্তু এয়ারপোর্টে তার বিভিন্ন চেক ছিল। না আমি রাফি, যদি এখন আমি বলি যে ধরেন কাউন্টার পার্ট, যদি তারা এখন অন্যরাও দাবি করে যে এটা সবার ব্যবসার টাকা, না এনি চৌধুরী, সে তার কিন্তু নির্বাচনী গাড়িতে সেটা পাওয়া গেছে টাকাটা। আচ্ছা, ওকে, 2 কোটি টাকা 80 লাখে আসছে, 80 লাখেরটা পরে আবার 15 লাখে আসছে, আবার নিউজও ডিলিট হয়ে গেছে। তাহলে গণমাধ্যমের স্বাধীনতাটা কোথায়? এটা কি গণমাধ্যমের স্বাধীনতা? তো সে নিউজ করলো কেন? সে ফ্যাক্ট চেক করে ধরেন এটা মিথ্যা, হ্যাঁ, কিন্তু নিউজ চ্যানেল 24 এর মতো মিডিয়া সেটা নিউজ করবে কেন? যমুনা টেলিভিশনকে মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, সেটা কেন নিউজ করবে? তারপর আবার ডিলিট করে দিবে, হোয়াই? তার মানে কি এটা আমরা বুঝতে পারতেছি মিডিয়া একদিকে হেলে গেছে, এটা আমার ধরে নিতে হবে, কারণ তাছাড়া তো আমার উপায় নেই। আমি সাধারণ মানুষ, আমি কি বুঝবো এটা? তো এই যে জিনিসগুলো হইতেছে খুবই অ্যালার্মিং। এবং গণমাধ্যম আওয়ামী লীগের সময় যেমন মানে অভ্যুত্থানের সময় আপনারা দেখছেন কিছু মিডিয়া ছাড়া সবগুলো আওয়ামী লীগের দালালি করছে, সবগুলো। আমি এখানে বলে যাচ্ছি, এটা কিছু মিডিয়ার কথা বলতেছেন। কোন মিডিয়ার কথা বলতেছেন? প্রত্যেকটা ভাই, কোন মিডিয়া নিরপেক্ষ ছিল? প্রত্যেকটা মিডিয়াই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের বক্তব্যগুলো পাবলিক করে নাই। আমরা যে মিডিয়া বসে কথা বলতেছি সেটা কি নিরপেক্ষ ছিল? ছিল না, অবশ্যই ছিল না। দেখেন আমি এখানে যখন মানুষকে গণহত্যা করে চলতেছিল, একটা সময় গিয়ে এই যে এখন স্টিল নাও এই যে বিএনপির নিউজটা ডিলিট করা হয়েছে, এখন তো মানুষ তো ভাবতেছে এটা যে বিএনপি চাপে পড়ে মিডিয়া ডিলিট করেছে, এবং এটা ভাবা স্বাভাবিক। বিএনপির নেতা ধরা গেছে, তারপর আবার নিউজও ডিলিট হয়ে গেছে, এখন মানুষ ভাববে না যে এটা বিএনপি চাপে পড়ে ডিলিট হয়ে গেছে, বাট আমরা জানি না এটা আসলে সত্যটা কি। এখানে যে জায়গাটা আমরা আসলে ফাইন লাইনে আটকাই, সেটা হচ্ছে আপনি তো গ্রে এরিয়ায় বলতেছেন কথাটা, যে ওর চাপে, এর চাপে আমরা, শুনেন ভাই, মানে এটা হচ্ছে জেনারেলি থিংকিং। শুনেন ভাই, আমি একটা কথা বলি, এটা যে শুধুমাত্র মিডিয়ার ক্ষেত্রে, এটা প্রশাসনের ক্ষেত্র। কারণ এটা যে মানে রাফি ভাই যেটা বলতেছেন, যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা নিজেদের থেকে হেলে পড়ছে, মানে এটা তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে দেখে তারা হেলে পড়ছে, না, বিষয়টা এটাও না, নিচে থেকে পড়ছে হেলে, নিজে থেকে হেলে পড়ছে, কারণ তারা বুঝতে পারছে যে হচ্ছে কি তারা সরকারে আসতে পারে। 11 দলীয় জোট, জামাত এনসিপি জোটের প্রোগ্রামগুলো দেখেন, তাদের কি প্রোগ্রামে মানুষ কম হয়? মিডিয়া কয়টা যায়? আবার জনাব তারেক রহমানের প্রোগ্রামগুলো দেখেন, কত মিডিয়া যায় কিনা, কেমন যায়, তারপর আপনি দেখেন না, আপনি কম্পেয়ারটা করেন। এখন এটা হইতে পারে চাপে পড়ে, আবার হইতে পারে মানে আলগা পিরিত। রাফি, আমি যেটা দেখছি আমার চোখে সেটা আমি বলছি, দেখেন আপনারা মিলায় নিতে পারেন কিনা। বাংলাদেশের প্রধান 2 দলের নেতার যত নির্বাচনী সভা আছে সবগুলাই কিন্তু সবগুলা মিডিয়ায় আমার মনে হয় যে কম বেশি প্রচার করছে। কম বেশি ভাই, এটা তো এক একটা চ্যানেল এক এক রকম। বলতে পারবেন যে হচ্ছে গিয়ে এই যে দেখেন ভাই, আমি আরেকটা কথা বলি, আমি এই যে আজকে এখানে আসার আগে জি আমি আপনাকে চিন্তাম হচ্ছে মানে বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে, মানে এটা সিম্পল আপনার লেখা দেখে, বাট আপনি বাংলাদেশপন্থী মানুষ, বাংলাদেশের পক্ষে কথা বলেন, বাট আপনি হয়তো বিএনপিকে পছন্দ করেন। আমি কিন্তু আপনাকে এই সময় টিভির হোস্ট হিসেবে আমি চিনতাম না, আসার পরে আমি দেখছি, আমি জানতামও না যে, কারণ এখানে অন্য আরেকজনের আসার কথা ছিল, আমি আসছি, তারপরে তো সে আসতে পারতেছে না, সেই জন্য আসার পরে আমি আপনাকে দেখছি। তো এখন আমি জানতেছি যে আপনি সময় টিভির হোস্ট। তো এই যে মানে এটা কিন্তু আমি জানতাম না, এটা আপনার প্রফেশন বা হইতে পারে। ইটস নট মাই প্রফেশন, দিস ইজ মাই কাইন্ড অফ হবি, হবি হইতে পারে। তো এটা কিন্তু আমি জানতাম না যে আসলে আমি আজকের আগে এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে ওইভাবেই চিনতাম। আসার পরে আমি আরেকটা পরিচয় আপনাকে চিনতেছি। তো আমরা অভ্যুত্থানের সময় যেমন দেখছি মিডিয়া নিরপেক্ষ ছিল না, মিডিয়া হচ্ছে আসলে সত্য প্রকাশ করে নাই, যেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে মিডিয়া সত্য প্রকাশ করবে। ঠিক এখনো এরকম একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বাট
আমার কথাগুলো যদি গণমাধ্যম কর্মীরা কেউ শুনে থাকে এবং যারা মিডিয়া হাউসে আছে তারা যদি দেখে থাকে, আমি মানে এখন থেকে স্টিল এই মুহূর্ত থেকে আমি তাদেরকে একটা কথা বলতে চাই, ভাই সাবধান হয়ে যান, হুঁশিয়ারি হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। মানে অভ্যুত্থানের পরে তো দেখছেন যে আসলে কি হয়েছে, আপনাদের পরিণতিটা কি হয়েছে, মিডিয়ার প্রতি মানুষের কি একটা খ্যাপা ছিল। তো ভালো হয়ে যান, ভালো হইলে আসলে মানে আপনারা সত্য প্রকাশ করেন, মানুষ এটা শুনে, মানুষ এটা দেখে, মানুষ এটা বিশ্বাস করে। সেই জন্য হচ্ছে, সেই জন্য অন্তত আপনাদের মানে ঠিক উইথ দ্য অনেস্টি আমার মনে হয় যে আমরা যদি আরেকটু টোন ডাউন করে কথা বলি তাহলে আসলে বলতে পারি, আমরা অনুরোধ করতে পারি, আপনারা প্লিজ ওই ভুলটা কইরেন ভাই না। 17 বছর মানে তারা হচ্ছে কি একটা নির্দিষ্ট দলের চাকরি করছে তারা। পরে এই যে 1.5 বছর হইছে, আমরা কিন্তু প্লিজই বলছি যে প্লিজ ভাই এটা করেন না, অনুরোধ আপনাদের কাছে, এটা করেন না, কিন্তু এটা কিন্তু করছে, এই যে এখন আবার করছে। তার মানে অভ্যুত্থানের পরে তাদের শিক্ষাটা হয় নাই।